ভারত যদি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে আমরা ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে সেই 7 সিস্টার্স কে আমরা সুস্থ থাকতে দেব না। ভারত যদি ভুলে যায় যে বাংলাদেশ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম একটি দেশ, তাহলে ভারতকে তার খেসারত চরম ভাবে দিতে হবে। কারণ বাংলাদেশ এখন হাসিনার বাংলাদেশ নয়, আওয়ামী লীগের বাংলাদেশ নয়, যে ভারত এটিকে তাদের 30 নম্বর অঙ্গরাজ্য বানিয়ে যা ইচ্ছা তাই করবে, যেভাবে ইচ্ছা সেভাবে লুটে পুটে খাবে। এটা এদেশের মানুষ হতে দেবে না। আমার পূর্বে যে আমাদের সম্মানিত আলোচক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক বক্তব্য রাখলেন, আমি আসলে ওনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই। তিনি যেটি বললেন যে ভারত যে বাঁধগুলো খুলে দিয়েছে এটি আসলে ইচ্ছাকৃতভাবে খুলে দেন নাই, এটি অনিচ্ছাকৃত একটা ভুল বা অনিচ্ছাকৃত ভাবে তারা এটা খুলে দিয়েছেন কিংবা অটোমেটিক্যালি খুলে গিয়েছে। এই যে এই ধরনের বক্তব্য, এটি আসলে সঠিক নয়। এবং এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমি মনে করি উনি বাংলাদেশের বর্তমান যে স্বাধীন সার্বভৌমত্বের সত্তা, এই সত্তাকে আসলে এক প্রকারের আঘাত করেছেন। এখন আসুন, এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, এই হুম। অভিন্ন নদীগুলোতে ভারত যে বাঁধগুলো দিয়েছে এই বাঁধগুলো পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখন কথা হচ্ছে, এই বাঁধগুলো যখন ভারত সরকার আপনার প্রতিষ্ঠা করে বা গঠন করে বা নির্মাণ করে, তখন বাংলাদেশে যারা শাসক গোষ্ঠী ছিলেন বা সরকার ছিলেন কিংবা যারা দায়িত্বে ছিলেন, তারা এতটাই মেরুদণ্ডহীন এবং ইন্ডিয়ান সরকারের গোলামে পরিণত হয়েছিলেন যে তারা ন্যূনতম প্রতিবাদ করা তো দূরে থাক, তারা সেই দিকটা পর্যন্ত তাকানোর সুযোগ তাদের হয় নাই। তারা মনে করেছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আমাদের গদি ঠিক থাকবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের ক্ষমতার চেয়ার ঠিক থাকবে না, তাই ইন্ডিয়া যা ইচ্ছা করুক, আমরা আমাদের চেয়ার আমাদের গদি ঠিক আছে কিনা সেটা নিয়ে ব্যস্ত থাকি। সুতরাং সেই গদির কথা চিন্তা করে তারা তাদের গদি ঠিক রাখতে গিয়ে বাংলাদেশকে আজকে এমন একটি ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত করেছে, যেটা আমরা চোখের সামনে আজকে দেখতে পাচ্ছি। আজকে দেখেন, ভারত 54টি নদীর উপরেই বাদ দিয়েছে, মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায়। এই বাঁধগুলো কি করলো? যখন ভারতে আপনার উজানের পানি নেমে আসলো, সেই অতিরিক্ত পানি তারা ভারতে না রেখে সেই বাঁধগুলোর প্রত্যেকটা গেট খুলে দিয়ে বাংলাদেশের উপরে তারা প্রবাহিত করে দিল। এর ফলে আজকে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ পানিবন্দী। এই যে 1 কোটি মানুষ পানিবন্দী, এই পানিবন্দী অবস্থায় যদি আজকে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো, আমার মনে হয় না যে ভারতীয় হাই কমিশনারকে ডেকে তারা ন্যূনতম একটা প্রতিবাদ করতে পারতেন বা প্রতিবাদ করতেন, কখনোই করতেন না। কিন্তু আমরা মানে কিছুটা হলেও আশাবাদী যে বর্তমান যে বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা আজকে ভারতীয় হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন যে কেন ভারত বাংলাদেশকে নোটিশ না দিয়ে হঠাৎ করে এই বাঁধগুলো খুলে দিলেন। কিন্তু ভারতের বাংলাদেশে যে হাই কমিশনার রয়েছেন প্রণয় ভার্মা, তিনি কিছুটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন যে এই বাঁধগুলো ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে খুলে নাই, এগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। আরে ভাই, তাহলে কি এমন বাঁধ নির্মাণ করলেন যে এই বাঁধগুলো পানির সামান্য একটু চাপে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, অটোমেটিক্যালি খুলে যায়? আপনাদের এই বক্তব্য বাংলাদেশের পরাজিত শক্তি ওই তথ্য প্রযুক্তি সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্যের সাথে পরিষ্কারভাবে আমরা মিল পাচ্ছি। এই পলক নিজে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে মিডিয়াতে এসে বললেন, আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। আর আজকে ভারতের এই হাই কমিশনের বক্তব্য হচ্ছে, আমরা বন্ধ করি নাই, মানে আমরা খুলি নাই, এই বাঁধের গেট গুলো এমনি এমনি খুলে গেছে। তো বাংলাদেশের জনগণ এতটা বোকা নয়। আজকে এজন্যই আমরা বলেছি যে ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছিলাম। ভারতীয় হাই কমিশন ঘেরাও করে আমাদেরকে ভারতীয় হাই কমিশন পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে হাই কমিশনের সামনে আটকে দিয়েছে এবং সেখান থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আমি নিয়ে হাই কমিশনে যাই। এবং হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে কাউন্সিলর আপনার দেবব্রত চক্রবর্তী, তিনি আমাদের সাথে মিটিং করেন এবং আমাদের যে বার্তা সেই বার্তাগুলো আমরা তুলে ধরি। আমরা প্রথম বার্তাটি দিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে ভারত যদি
তাদের চালু করা কিংবা খুলে দেওয়া বাঁধগুলো বন্ধ না করে, তাহলে আগামী 24 ঘন্টা পরে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমাদের দ্বিতীয় বার্তাটি পরিষ্কার: ভারত যদি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে আমরা ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে সেই 7 সিস্টার্সকে আমরা সুস্থ থাকতে দেব না। ভারত যদি ভুলে যায় যে বাংলাদেশ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম একটি দেশ, তাহলে ভারতকে তার খেসারত চরমভাবে দিতে হবে। কারণ বাংলাদেশ এখন হাসিনার বাংলাদেশ নয়, আওয়ামী লীগের বাংলাদেশ নয়, যে ভারত এটিকে তাদের 30 নম্বর অঙ্গরাজ্য বানিয়ে যা ইচ্ছা তাই করবে, যেভাবে ইচ্ছা সেভাবে লুটে পুটে খাবে। এটা এদেশের মানুষ হতে দেবে না। কারণ আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে ভারত যদি খেলতে চাই, আমরাও বলেছি আজকে পরিষ্কার ভাবে, আমরাও সেই 7 সিস্টার্সকে নিয়ে খেলা শুরু করব। এবং সেই 7 সিস্টার্স কিভাবে ভালো থাকে সেটা বাংলাদেশের 20 কোটি জনগণ পরিষ্কার ভাবে ভারতকে জানিয়ে দিবে। পরিষ্কার বার্তা আমরা দিয়েছি। একই সাথে আমরা বলেছি ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। তবে ভারতকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ হয়ে কথা বলতে হবে, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ হয়ে আসতে হবে। ভারত যদি মনে করে যে তারা ওই পরাজিত শক্তি খুনি হাসিনার মতো বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য মেনে কিংবা একটা অঙ্গরাজ্য বানিয়ে কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করবে, এটি এদেশের জনগণ হতে দেবে না, কোনোভাবে এটা মেনেও নেবে না। এই জন্য আমরা বলেছি, যদি ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করতে চান, আসুন ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেন। এর বাহিরে আর আরেকটা চুল জিনিস তো পরিমাণ আর বেশ চলছে দেওয়ার কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়াতে, যে প্রধান উপদেষ্টা বলেছে যে বন্যা সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে যা কিছু প্রচার হচ্ছে সেটা দুঃখজনক। তিনি হঠাৎ করে এমন কথা বললেন কেন? তার মানে যা কিছু প্রচার হচ্ছে সেটা কি সঠিক প্রচার নয়, সঠিক তথ্য নয়, এমনটাই বুঝাচ্ছেন তিনি? যা কিছু প্রচার হচ্ছে তিনি আসলে ইন্ডিকেট করেছেন, যারা এই যে আমাদের ম্যাডাম যেভাবে বললেন, যারা মনে করে থাকে যে ভারত এই যে বাঁধগুলো খুলে দিয়েছে এটি আসলে স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে কিংবা ইচ্ছাকৃতভাবে খুলে নাই, অনিচ্ছাকৃতভাবে খুলে গেছে, এই ধরনের অনেক খবর অনেক মিডিয়া ছাপাচ্ছে। এবং বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, অনেক ধরেন যে মিডিয়া পার্সন, তারাও বলছে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ইন্ডিকেট করে এ ধরনের বক্তব্য দিয়েছেন যে এই ধরনের বক্তব্য কোনোভাবে দেওয়ার সুযোগ নেই। কারণ ভারত পরিষ্কারভাবে রাজনৈতিক প্রতিহিংসায় বাংলাদেশের জনগণকে পানিতে ডুবিয়ে মারার জন্য সেই বাঁধের গেটগুলো খুলে দিয়েছে। এটাকে কোনোভাবেই আমরা ন্যাচারাল কোনো ফ্লাড কিংবা ন্যাচারাল কোনো ডিজাস্টার বলতে পারি না। এটা হচ্ছে মেইন মেড এবং আর্টিফিশিয়াল একটি ডিজাস্টার। সুতরাং এই আর্টিফিশিয়াল ডিজাস্টারকে কেউ যদি আমার ন্যাচারাল ডিজাস্টার হিসেবে প্রচার করার চেষ্টা করে, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে প্রচার করার চেষ্টা করে, এটি আসলে সঠিক নয়। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরিষ্কারভাবে এই বার্তাটি জনগণকে দেওয়ার জন্য এবং মিডিয়ার মাধ্যমে এটি তিনি তুলে ধরেছেন। আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারে বসার সাথে সাথে পরিষ্কারভাবে বলেছেন, আজকে থেকে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত। আজকে থেকে আমাদের সীমান্তে কোনো প্রতিবেশী দেশ কিংবা আন্তর্জাতিক সীমান্তবর্তী কোনো দেশ যদি আমার দেশের জনগণের বুকে বন্দুক তাক করে, তাহলে আমাদের বিজিবি অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু তাদের জায়গা থেকে যা যা অ্যাকশন নেওয়া দরকার তাই নেবে। এর পরপরেই আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির অ্যাকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিজিবি কিন্তু এখন ওই সীমান্তের বিড়াল নয়, বিজিবি এখন সীমান্তের সিংহে পরিণত হয়েছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় ভারত যে নো ম্যানস ল্যান্ড অর্থাৎ 0 পয়েন্ট যে জায়গাটি রয়েছে, এই নো ম্যানস ল্যান্ডে তারা আপনার তার কাটা অর্থাৎ তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের বিজিবি তাদেরকে প্রতিহত করেছে। আপনারা সবাই সেই মিডিয়াতে খবরটি দেখেছেন। অর্থাৎ ভারতকে অলরেডি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই বার্তাটি দিয়েছেন যে বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করবেন না। বাংলাদেশকে যদি আনস্টেবল করেন, তাহলে ভারত যদি মনে করে থাকে বাংলাদেশকে আনস্টেবল করে তারা আরামে থাকবে, সুখে থাকবে, এটি ভাববার কোনো কারণ নেই। সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বার্তা, বাংলাদেশে যদি একটু নাড়াচাড়া শুরু হয়, বাংলাদেশও ভারতের 7 সিস্টার্স নাড়াচাড়া করবে। এবং একই সাথে মায়ানমারকেও আমরা
শান্তিতে থাকতে দেব না। তাই বাংলাদেশের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এই বাংলাদেশ শান্তিতে থাকলে আপনারাও শান্তিতে থাকবেন, বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন, আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন না। এই বার্তাগুলো দেওয়ার জন্য রাজনৈতিক মহল থেকে আমরা আজকে ছাত্র জনতাকে নিয়ে আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছিলাম, এবং আমাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল নিয়ে আমরা 6টি বার্তা দিয়েছি। কারণ আপনারা জানেন সাগর ভাই, জি, সরকারের পক্ষ থেকে কি শেষ বার্তা করতে দেওয়া হবে। হয়েছে। আমরা হুম, যারা এই একদম স্পষ্ট, আন্দোলনে আপনারা সক্রিয় কিন্তু ভূমিকা গেছেন রেখেছিলাম, স্পষ্ট এবং পুরো এই বিষয়টাকে আপনি সক্রিয় ভূমিকা তুলে রাখাকারী ধরেছেন। ছাত্র হুম, জনতার পক্ষ থেকে আমরা আমাদের দাবিগুলো নিয়ে ইন্ডিয়ান সরকারকে পরিষ্কার বার্তা দিয়েছি। এজন্যই আমরা বলেছি 24 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে ভারত যদি সেই অলরেডি বাঁধগুলো অলরেডি বন্ধ আজকে না তো করে প্রণয় বর্মা তো তাহলে দেখা করেছেন আমরা প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে তারা কাজ করতে চায়, এবং এই প্রথম দেখা করে তো তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমার কাছে মনে হয় একটু আগে তো খবর আসলো। না, এটি আরেকটি মেসেজ। দেখেন, এর আগে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিলেন তারা কেউ কিন্তু ন্যূনতম সেই সাহস হিম্মত দেখার মানে সুযোগটুকু পেয়েছে কিনা জানি না, মানে সাহস দেখার নাই যে ভারতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করবে কিংবা হাই কমিশনারকে ডেকে একটা কড়া বার্তা দেবে। এই কাজটি কিন্তু অতীত ইতিহাসে আমরা দেখি নাই। তাই বর্তমান যিনি সরকার রয়েছেন, ছাত্র জনতার পক্ষ থেকে যে সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতার যে দাবি, যে প্রত্যাশা, যে কথা, সেটাই কিন্তু তারা ইতিমধ্যে মানে দৃশ্যমান মানে করছেন এবং দেখানোর চেষ্টা করছেন। এজন্য আমরা স্যালুট জানাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ভারতীয় হাই কমিশনারকে ডেকে পরিষ্কার বাংলাদেশের বার্তা দিয়েছেন যে বেশি যদি নাড়াচাড়া করা হয় এবং বেশি যদি বাংলাদেশকে নিয়ে মানে খেলার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশ চুপ থাকবে না। তাই বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তা সেটি অলরেডি হাই আপনাকে কমিশনের ধন্যবাদ। মাধ্যমে আপনাকে দেওয়া ধন্যবাদ। হয়েছে।